বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দল সংসদ বিরোধী যে 11 দল আছে তারা মিলে একটি সংসদের ভিতরে এবং সংসদের বাহিরে মাঠে রাস্তায় একটি আন্দোলন জোরদার করার চেষ্টা করছে এবং আন্দোলন করছে। আন্দোলনটা হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে এই আন্দোলন। এই আন্দোলনে তারা সংসদে চাচ্ছে যে গণভোটের রায়কে বাস্তবায়ন করতে। সরকারি দল এটা মানতে নারাজ এবং তারা বিরোধী দল ঠিক যেভাবে চাচ্ছে সেভাবে তারা জুলাই সনদকে বা গণভোটের রায়কে বাস্তবায়ন করবে না। সরকারি দল যেভাবে চাচ্ছে সেভাবেই তারা এই রায়কে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এখন প্রশ্ন হলো যে জামাতে ইসলাম সহ যে 11 দল আছে তারা যে এই আন্দোলনটা করছে, এই আন্দোলনটা কি তারা সফল হতে পারবে? এই আন্দোলনের গুরুত্বটা কি? 11 দল যে বিরোধী 11 দল, এই 11 দল জামাতে ইসলাম এনসিপি সহ এই 11 দলের শক্তি বা ক্ষমতা কতটুকু বা কতখানি, যেটা দিয়ে সরকারকে বিপদে ফেলে তারা তাদের আইন বা তারা যেটা চাচ্ছে সেটা তারা করে নিতে পারবে। জনগণ কি এই আন্দোলন চায় কিনা, বা এই আন্দোলন থেকে অন্য কোনো দল কি প্রকাশ্যে চলে আসতে পারে কিনা, তাহলে এই যে বিরোধী দল 11 দলীয় জোট যেটা আছে তাদের ভূমিকা তখন কি হবে? এবং সরকারি দল যেভাবে সংসদে তার এই আইনের বিপক্ষে বা এই গণভোট বা জুলাই সনদের বিষয়ে তারা যে লিগ্যাল অর্থাৎ আইনি যে বিষয়গুলো সংসদে তুলে ধরতে পেরেছে, বিরোধী দল কি ঠিক একইভাবে সেই রকম লিগ্যাল বিষয়গুলো তুলে ধরতে পেরেছে কিনা, এইসব বিষয় নিয়েই কথা বলবো। আর এইসব বিষয়গুলো বিস্তারিত আলাপ আলোচনা করব। তাই আপনারা সবাই এই সব বিষয়ে আলাপ করার আগে আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার দেশি আমার মা এই ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন এবং বিগত দিনে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখার অনুরোধ রইল। এবং আমার পূর্ববর্তী আগের যে চ্যানেল ছিল সেই চ্যানেলের যদি কোনো দর্শক দেখে থাকেন এই আমার ভিডিও, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আগের চ্যানেলের যারা আমার দর্শক ছিলেন তাদের সাথে আমার একটা ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক হয়েছিল, তাই আমি তাদের সাথে আবারও সংযোগ স্থাপন করতে চাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11টি দল 11 দলীয় জোট তারা একটা আন্দোলন করে যাচ্ছে সংসদের ভিতরে এবং সংসদের বাহিরে। এই আন্দোলনের সপক্ষে তারা গণমিছিল, বিক্ষোভ সমাবেশ অনেক কিছু করতেছেন এবং তারা দেশবাসীকে জানাতে চান যে কি কারণে তারা আন্দোলন করছেন এবং তারা এই আন্দোলনে সফল হতে চান এবং সরকারি দলকে তারা দায়ী করতে চান দেশবাসীর সামনে। এই ধরনের লক্ষ্যমাত্রা নিয়ে তারা রাস্তায় নেমেছেন। এখন প্রশ্ন হলো যে প্রথমেই আসি যে আসলে জনগণ এই আন্দোলনটা চায় কিনা। জনগণ কি জুলাই সনদ বা গণভোট বুঝে? সত্যি কথা যদি বলি, দেশের যে বর্তমান অবস্থা, দেশের যে অর্থনৈতিক অবস্থা, বিশ্ব বাজারে যে তেল, গ্যাস বা অর্থনীতির যে অবস্থা, সেই অনুযায়ী বাংলাদেশ অবস্থা খুব একটা ভালো নয়। কারণ বিগত স্বৈরাচারী সরকারের আমলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে অর্থনীতিটা খুব একটা নাজুক পর্যায়ে রেখে গিয়েছে এবং বর্তমান সরকার সেই নাজুক অবস্থায় দেশ চালাচ্ছেন। এবং এই নাজুক অবস্থার উপরেও আবার একটা এই যে আন্তর্জাতিক যে যুদ্ধ চলতেছে, বিদেশে যে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের একটা মারাত্মক প্রভাব পড়েছে। সুতরাং এখন মানুষ এই লোডশেডিং, তেল নাই, গ্যাস নাই, তেলের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এই সব নিয়ে মানুষ খুবই বীতশ্রদ্ধ, মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এর ভিতরে
এসে মানুষ আসলে এই ধরনের আন্দোলন বা এই ধরনের যে আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আবার আন্দোলন করা, আবার রক্তপাত ঘটানো, আবার কিছু করা, এটা আসলে কি মানুষ চায়? আমার তো মনে হয় এটা মানুষ আসলে চায় না এই মুহূর্তে, কারণ তারা আসলে জুলাই সনদ কি আর গণভোট কি এগুলো তারা আসলে বুঝেই না। গণভোট মানুষ দিতে বলেছে, বিএনপি দিতে বলেছে, মানুষ গণভোটে দিয়েছে। জামাত ইসলাম বা 11 দলীয় জোট তারা ভোট দিতে বলছে, মানুষ ভোট দিয়েছে। কিন্তু গণভোটের ভিতরে কি কি আছে এগুলো যদি শতকরা 5টা মানুষকে জিজ্ঞেস করা হয় যে গণভোটটা হলো কিসের উপরে, তোমরা কি জানো, কোনো অ্যান্সার করতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না, কারণ তারা এগুলা সম্পর্কে খুব একটা ভালো না, ওয়াকিবহাল না। তাই এই আন্দোলন খুব একটা জোরদার হবে বলে মনে হয় না। দ্বিতীয় হলো যে এই যে আন্দোলনকে শক্তিশালী করার জন্য যে লিগ্যাল পয়েন্টগুলো যে তুলে ধরতে হয়, সরকার বা সরকারি দল যেভাবে সংসদে একের পর এক লিগ্যাল পয়েন্টগুলো তুলে ধরেছে এই গণভোটের বিপক্ষে বা জুলাই সনদের জামাত যেভাবে চাচ্ছে তার বিপক্ষে, এটা কিন্তু বিরোধী দল তারা তুলে ধরতে পারে নাই। সরকারি দল সোজা কথা বলেছে যে রাষ্ট্রপতির এই ধরনের কোনো এখতিয়ারই নাই এই অধ্যাদেশ জারি করার, এটা সংবিধানে নাই, সংবিধান অনুযায়ী এটা হয় না। এর বিপরীতে কোনো কথাই বিরোধী দল বা জামাত জোট তারা বলতে পারে নাই, যার কারণে মানুষ অতটা গুরুত্ব দিচ্ছে না। তৃতীয় হলো যে এই যে 11 দলীয় জোট তারা যে আন্দোলন করতেছে, আসলে তাদের সক্ষমতা কতটুকু, তাদের শক্তি কতটুকু, ক্ষমতা কতটুকু যে বর্তমান সরকারের কাছ থেকে বা সরকারি দল থেকে তারা এই দাবিটাকে পরিপূর্ণভাবে চেয়ে আনতে পারবে বা তাদেরকে বাধ্য করতে পারবে এই দাবি মেনে নেওয়ার জন্য। এটা যদি দেখি আমরা, তাহলে সরকারি দল যতটা শক্তিশালী, সংসদে তাদের যে আসন এবং বিরোধী দলের যে আসন, এতে আকাশ পাতাল পার্থক্য। এখানে সরকারি দল বিশাল শক্তিশালী, 1/3 আসন তাদের আছে সংসদে, যার কারণে তাদের তেমন কিছু এই সংসদে যতই চিৎকার দেখ এবং বাহিরে যেটা অবস্থা, যে বিএনপির যে জনসমর্থন, আকাশ সমান জনসমর্থন, এই জনসমর্থন বিএনপি যেদিকে তাকায়, শহরে গ্রামে গঞ্জে ডানে বামে সামনে পিছে, তারা দেখে শুধু তাদের জনসমর্থন আর জনসমর্থন। রায় তাদের পক্ষে আছে, জনগণ তাদের পক্ষে আছে এবং তাদের অফুরন্ত কর্মী তাদের চারপাশে ঘুরে। সুতরাং তাদের যে শক্তি, সেই শক্তির তুলনায় এই 11 দলের জোটের শক্তি খুব একটা তুলনামূলকভাবে কাছাকাছিও নয়। কিন্তু 11 দলীয় জোট এরা অনলাইনে আজে বাজে কথা বলে বা মিথ্যা ফটোকার্ড ছেড়ে দিয়ে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে এগুলো সব আসলে মিথ্যা, তখন তাদের এই প্রোপাগান্ডা আর কাজে লাগে না। তাই এখানেও তারা তেমন কিছু করতে পারবে না। এরপরে আসে যে যদি মনে করলাম যে এরা অত্যন্ত শক্তিশালী ভাবে তারা আন্দোলন শুরু করলো এবং সরকারকে বেকায়দায় ফালানোর জন্য তারা যথেষ্ট চেষ্টা করলো, তাহলে যেটা হতে পারে, যেখানে যদি জামাতে ইসলাম, এনসিপি সহ তারা যদি লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে, তার ভিতরে নিষিদ্ধ ঘোষিত যে দল আওয়ামী লীগ সেটা আবার ফিরে আসতে পারে। কিভাবে? যে আওয়ামী লীগের নেতাকর্মী তো জামাতে ইসলাম বা এনসিপি সব মিলিয়ে যা আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বাংলাদেশে। তারা তো আর সব বাংলাদেশ থেকে চলে যায় নাই, তারা দেশের ভিতরেই আছে। তাহলে তারা যদি এই জামাতে ইসলামের ভিতরে ঢুকে গিয়ে 10,000, 20,000 বা 50,000 ঢুকে গিয়ে তারা যদি এলোপাথারি ভাঙচুর বা সন্ত্রাস সৃষ্টি করে দেয়, অরাজকতা সৃষ্টি করে দেয়, এটাকেই ফিরাবে কে? জামাত ইসলাম তো ফিরাতে পারবে না। বরং জামাতের ভিতরে যারা উগ্র আছে তারা চিন্তা করবে, হ্যাঁ ভালো হয়েছে, এটা একটা ভালো কাজ করছে। কিন্তু দেখা যাবে আলটিমেটলি সরকার হয়তো ঝামেলায় পড়বে, বিপদে পড়বে, কিন্তু সাধারণ মানুষ এর সমস্ত দায় দায়িত্ব দিবে জামাত ইসলামের উপরে, যে তারা এই সন্ত্রাসী করে। এবং
একটা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ আবার রাজপথে বা প্রকাশ্যে চলে আসতে পারে। এখন আওয়ামী লীগ যদি আবার রাজপথে বা প্রকাশ্যে চলে আসে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি। এনসিপি নেতারা এখনো ঘুমের মধ্যে হয়তো স্বপ্নে দেখে যদি আওয়ামী লীগ চলে আসছে, তারা হয়তো লাফ দিয়ে ওঠে। তারা হয়তো ঘুম ছাড়াও হয়তো মনে মনে যদি চিন্তা করে আওয়ামী লীগ আসতেছে আবার, তাহলে তাদের অবস্থা কি হবে। এবং সাথে সাথে জামাত ইসলামের উপরেও আওয়ামী লীগের ক্ষোভ আছে। এবং তারা যদি আসে, কারণ এনসিপি মানেই হচ্ছে জামাত ইসলাম, জামাত ইসলাম মানেই হচ্ছে এনসিপি। এনসিপি হচ্ছে জামাতেরই একটি অংশ, যারা জামাত যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতা তারা মানে না, এরা মানতে পারে না, তাই তাদের একটা সাইড কানেকশন বা সাইড প্যারালাল আর একটা শক্তি তৈরি করতে চাচ্ছে তারা এনসিপির মাধ্যমে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে, স্বাধীনতার বিরোধীদের বিপক্ষে কথা বলবে। এই ধরনের একটা শক্তি এরা জামাতি তৈরি করে রেখেছে তাদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য। তাই এই জামাত এনসিপির উপরে আওয়ামী লীগের যথেষ্ট ক্ষোভ আছে, বিএনপির উপরেও আছে, কিন্তু বিএনপি অনেক বড় দল, অনেক বড় শক্তি, তার সাথে আওয়ামী লীগ রাজপথে অতটা কিছু করতে পারবে না। যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিএনপির ঘায়েল করতে পারবে, যেমন আগেবার করেছিল সেরকম। সুতরাং এই যা কিছু আলাপ আলোচনা করলাম, যা কিছু দেখলাম, তাতে মনে হয় জামাতে ইসলাম এবং তার যে সঙ্গী যারা আছে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোটের কারো কারো দেখা যায় নেতা আছে কর্মী নাই, কর্মী আছে নেতা নাই, কারো আছে অফিস আছে কর্মী নাই, অনেকের আবার কর্মী আছে কিন্তু অফিস নাই। এই টাইপের 11 দলীয় জোট, 11 দল নিয়ে একটি জোট গঠন করা হয়েছে। এদের খুব একটা শক্তি নাই, শুধু মাইক পেলে তারা আকাশ বাতাস ফাটিয়ে ফেলতে পারে, কিন্তু বাস্তবে তাদের কোনো শক্তি নাই। তারা এই সরকারি দলের কাছে যে দাবিগুলো জানাচ্ছে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারবে না, বা সে দাবি তারা পূরণ করতে পারবে না, বা সরকারকে বাধ্য করতে পারবে না এই তারা ঠিক যেরকম চাচ্ছে সেরকম ভাবে আইন পাশ করার জন্য। এটাই হচ্ছে বিষয়। আপনারা আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে বেল সহ সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।